আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা যেই প্লেলিস্টের কথা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে স্পেসিফিক আলাদা আলাদা আলোচনা করব এক এক ভার্সিটিকে নিয়ে। তো আজকে সেই প্লেলিস্টেরই দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি এইচএসসি রেজাল্ট সিস্টেম এবং ফোর সাবজেক্টের ইফেক্ট, এবং আজকের এই দ্বিতীয় ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত জিপিএ সিস্টেম থেকে শুরু করে ফোর সাবজেক্ট সিট সংখ্যা সহ সকল কিছু জানার চেষ্টা করব। তো শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট, এটা হচ্ছে 25-26 সেশনের যে ভর্তি নির্দেশিকা সেটা নিয়েছি। তো প্রত্যেক বছর তেমন বিশেষ কোনো আহামরি চেঞ্জ হয় না, সামান্য কিছু পরিবর্তন আসে, তো ওইগুলো আর কি আপনার না জানলেও চলবে। তো শুরুতে আমরা দেখতে পারতেছি যে এখানে কোন ডিপার্টমেন্টে কতগুলা করে আসন সংখ্যা আছে সেটা এখানে দেওয়া আছে। পদার্থবিজ্ঞানে 100, বিজ্ঞান অনুষদ থেকে এগুলো দিতে পারবে। এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোনটার কতটা সিট সেটা দেওয়া আছে, যে বিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, সবগুলো অনুষদ সবগুলো মিলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মোট হচ্ছে 1891টা সিট আমাদের। তো এখানে এর নিচে দেওয়া আছে, দেখেন ভর্তির যে ডেট সময় এগুলো দেওয়া থাকবে, আপনাদের ক্ষেত্রে চেঞ্জ হবে এটা আর কি। তো এই যে একটা চেঞ্জ আসবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আমাদের যে ভর্তির আবেদন সেটা শেষ হওয়ার পর আমাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, যে সময়ের মধ্যে আমি চাইলে তথ্য, ছবি এইসব সংশোধন করতে পারবো। আমাকে সশরীরে সেখানে যে উপস্থিত হয়ে ওই তথ্যগুলো সংশোধন করে নিতে হবে। তো প্রথম থেকে ভুল না করার চেষ্টা করা, নাইলে ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি যেখানে নেই সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে, এটা একটা ঝামেলা তৈরি হবে। তো প্রথমেই সঠিক তথ্য দিয়ে দেওয়া। তারপর হচ্ছে ভর্তির যে ন্যূনতম যোগ্যতা সেটা। তো এটা যেহেতু 25-26 সেশনের, তাই এখানে মাস্ট এইচএসসি 25 হতে হবে, এইচএসসি 25। তো আপনি যদি 26-27 সেশনের হন তাহলে অবশ্যই আপনার এইচএসসি 26 হতে হবে। আর প্রার্থীকে অবশ্যই 20 থেকে 23 সাল পর্যন্ত মাধ্যমিক অর্থাৎ এসএসসি দিতে হবে। তো আপনি যদি 26-27 সেশনের হন তাহলে হচ্ছে 21 থেকে 24 হচ্ছে এসএসসি থাকতে হবে। আর এখানে প্রত্যেকটা চতুর্থ বিষয় সহ প্রত্যেকটা বিষয় 3.5 করে আলাদা আলাদাভাবে স্পেসিফিক ন্যূনতম 3.5 থাকতে হবে। এসএসসিতে 3.5, এইচএসসিতেও 3.5। যদি কোনোটায় একটা আপনি 5 পেলেন আর একটা ধরেন 3 পাইলেন, সেক্ষেত্রে সর্বমোট আপনার 8 হবে, কিন্তু আপনি পরীক্ষার জন্য গ্রহণযোগ্য হবে না। কারণ হচ্ছে উভয়ই 3.5 এর উপরে থাকতে হবে। আবার দুইটাই যদি 3.5 পান তাহলে কিন্তু 7 হবে, 8 হবে না। তার মানে হচ্ছে সর্বমোট আমার 8 থাকতে হবে, এবং এসএসসি এইচএসসিতে আলাদা আলাদাভাবে কমপক্ষে 3.5 থাকতে হবে। তো এটা হচ্ছে আমাদের জিপিএ এর যেই ন্যূনতম যোগ্যতা লাগবে জিপিএতে সেটা। এরপর এটা হচ্ছে অন্য বিভাগের ক্ষেত্রে। আর ভর্তির জন্য আমরা যে যোগ্য বিষয় আমরা সিলেক্ট হবো সেটা আসলে আপনার অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। আপনি কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষায় ভালো করতেছেন, কোন সাবজেক্ট আপনি হচ্ছে এইচএসসিতে ভালো করছেন, সেগুলোর উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন সাবজেক্টটা পাবেন। তো এরপরে আমরা আসবো হচ্ছে ভর্তি পরীক্ষা সম্বন্ধে কিছু তথ্য নিয়ে। সেটা হচ্ছে যে আমাদের ভর্তি পরীক্ষার মোট সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। এখানে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আপনার 100 মার্কের একটা পরীক্ষা হবে। 100 মার্কের মধ্যে 40 মার্ক হচ্ছে রিটেন থাকবে, 40 মার্কের জন্য 45 মিনিট থাকবে, আর হচ্ছে 60টা এমসিকিউ থাকবে। 60টা এমসিকিউ আর 40 হচ্ছে রিটেন, এই হচ্ছে মোট 100 মার্ক। এমসিকিউতে 45 মিনিট, আর হচ্ছে সিকিউ অর্থাৎ রিটেনে হচ্ছে 45 মিনিট, সব মিলে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এছাড়াও আমাদের জিপিএ মার্ক আছে 20, অর্থাৎ টোটাল আমাদের মার্ক গণনা হবে 120, যার মধ্যে 20 হচ্ছে জিপিএ, 100 হচ্ছে আমাদের পরীক্ষা হবে, যার মধ্যে 60 হচ্ছে এমসিকিউ, 40 হচ্ছে আমাদের রিটেন সাইড। তো এরপরে যেটা বলা হয়েছে যে ভর্তি পরীক্ষায় এমসিকিউ এবং লিখিত পরীক্ষা 25 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাঠ্যসূচি অনুযায়ী গ্রহণ করা হবে। অর্থাৎ আপনি যেই সালে এইচএসসি দিবেন ওই সালের যেই বোর্ড যে সিলেবাসটা ছিল ওই অনুযায়ী আপনার ভর্তি পরীক্ষাটা হবে। অর্থাৎ যাদের শর্ট সিলেবাস আছে, যেমন 25 ব্যাচের শর্ট সিলেবাস ছিল, তারা শর্ট সিলেবাসের উপর পরীক্ষা দিছে। 26-27 তো ফুল সিলেবাস, তো আপনাদের ফুল সিলেবাসের উপরই পরীক্ষা হবে। তো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে চতুর্থ বিষয়। তো চতুর্থ বিষয় নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়। আমি আগের ভিডিওতে এইচএসসির জন্য চতুর্থ বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার করছি, আর সামান্য বলে রাখছিলাম আর কি ভার্সিটি নিয়ে। তো চতুর্থ বিষয়ের বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে যে আপনি চতুর্থ বিষয় যেটা ধরেন আপনার সায়েন্সের ক্ষেত্রে যেহেতু বায়োলজি আর হায়ার ম্যাথ চতুর্থ বিষয় হওয়ার সুযোগ আছে। তো এই দুইটার যেটা আপনার চতুর্থ সাবজেক্ট আছে ওইটা হচ্ছে আপনি বাদ দিতে পারবেন। মানে আপনি যদি চান যে এটা আমার একটু দুর্বলতা আছে ওইটা আপনি বাদ দিয়ে ওইটার পরিবর্তে আপনি বাংলা অথবা ইংরেজি এই দুইটা যে কোনো একটা সাবজেক্ট আপনাকে দাগাইতে হবে। অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি আপনার অবশ্যই দাগাইতে হবে। আর হায়ার ম্যাথ বায়োলজি যেটা মেইন সাবজেক্ট থাকবে ওইটাও আপনার অবশ্যই দাগাইতে হবে। কিন্তু যেটা আপনার ফোর সাবজেক্ট থাকবে চাইলে আপনি ওইটাকে স্কিপ করে বাংলা অথবা ইংরেজি আপনি দাগাইতে পারবেন। তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোর সাবজেক্টের যে নিয়মটা সেটা। আর হচ্ছে এটা হচ্ছে এ লেভেল, এরা বাইরের যারা আসবে তাদের ক্ষেত্রে এটা আপনার লাগবে না। এরপর হচ্ছে ভর্তি পরীক্ষা যে মান বন্টন আছে, আমরা আগেই বলছি যে আমাদের টোটালি হচ্ছে 60 মার্ক থাকবে এমসিকিউ। তো আমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে 4টা, সায়েন্সের যে 4টা এটার উপর পরীক্ষা হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। বায়োলজি বা মানে আপনি ফোর সাবজেক্টের পরিবর্তে যেটা দেখান সেটা, এই হচ্ছে 4টা সাবজেক্ট। তো ফোর সাবজেক্ট আপনি দেখাইতে পারবেন, ফোর সাবজেক্ট ছাড়া যদি থাকে তাহলে সেটা আর কি। এই মোট 4টা সাবজেক্ট থেকে আমাদের
প্রত্যেকটা সাবজেক্টে 15 করে এমসিকিউ থাকবে, তো 4 15 60 হচ্ছে আমাদের মোট এমসিকিউ 60 মার্ক। আর যে 40 মার্ক থাকবে হচ্ছে রিটেন, এটা হচ্ছে প্রত্যেক সাবজেক্ট থেকে 10 মার্ক, এখানে হচ্ছে 40। তো এই হচ্ছে আমাদের টোটাল 100 মার্ক, প্রত্যেকটা থেকে সমান সমান। তবে আমাদের যে লিখিত প্রশ্ন আসবে সেটা অনেক ক্ষেত্রে মান বন্টনে আলাদা আলাদা থাকবে, কোনো প্রশ্নের মান 2, কোনো প্রশ্নের মান 5, অথবা কোনো কোনো বছরের ভর্তি পরীক্ষা সবগুলোর মান বন্টন সেম। এই যে এখানে বলছে দেখেন, প্রতিটি প্রশ্নের মান 2 থেকে 5 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর যেটা হচ্ছে আমাদের এমসিকিউ পরীক্ষা, প্রতিটি ভুল উত্তরের জন্য আমাদের 0.25 কাটা যাবে, এটা আমরা জানি। আর আমাদের ভর্তি পরীক্ষায় যে এমসিকিউ অংশ 60, এর মধ্যে আমাদের পাস হবে হচ্ছে 24, সরি, আমাদের যেই 24-এ পাস। তো আমি আগেই বলে রাখি যে এখানে আপনি 24-এ যদিও পাস হয়, 24 পাইলেও আপনার এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে আপনি যদি এমসিকিউতে পাস করেন বা একটা ভালো মানের মার্ক ক্যারি করেন, তাহলে আপনার রিটেন খাতা দেখবেন, নাহলে আর রিটেন খাতা দেখবেন না, আগে বাছাই হবে রিটেন খাতা। তো সেক্ষেত্রে আপনার আমার জানা মতে 35+40 এরকম হচ্ছে মার্ক ক্যারি যদি আপনি করতে পারেন এমসিকিউতে, সেক্ষেত্রে না, হ্যাঁ যদিও এখানে ফর্মালি বলছে যে পাস করলেই খাতা দেখা হয় 24। তো এখানে আরেকটা বিষয় উল্লেখ করছে দেখেন, যে এই আসনে সর্বমোট আমাদের সিট ছিল হচ্ছে এখানে দেখেন 1891 মেবি, হ্যাঁ 1891টি। তো এই সিট সংখ্যার হচ্ছে এই সিট সংখ্যাকে কয়েকটা গুণ করবে, আচ্ছা আমরা এটা পরে আসি। এক হচ্ছে আমাদের পাস মার্ক হচ্ছে 24, এমসিকিউ পরীক্ষায় 24 পেলেই কেবল লিখিত পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচিত হবে। কিন্তু এক্ষেত্রে আমি যেটা বলছিলাম আর কি, যে 37 38 40 প্লাস, মানে এখানে ওরা ফর্মালি বলছে, কিন্তু এরকম পাইলে আর কি খাতাগুলো দেখা হয় যতদূর জানা যায় আর কি। তো ওই যে যেটা বলছিলাম যে আমাদের মোট 1891টা সিট ছিল, বিজ্ঞান ইউনিটের মোট আসনের কমপক্ষে 5 গুণ শিক্ষার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হয়। অর্থাৎ যে 1891 একে 5 দিলে আপনি যতগুলা সিট অর্থাৎ যতগুলা স্টুডেন্ট পাবেন, এতগুলা স্টুডেন্টকে ওরা এমসিকিউ পরীক্ষা থেকে বাছাই করবে। অর্থাৎ আমি একটু দেখে নিই যে 1891 গুণ হচ্ছে 5 দিলে আমাদের আসে 9455 জন। তো ওরা এমসিকিউ পরীক্ষায় 9455 জনের ওরা হচ্ছে একটা লিস্ট করবে। তো এই শুরুর 9455 জনের খাতা ওরা রিটেনে দেখবে। তো এই খাতাগুলো দেখার পরে আমাদের এখন রিটেন আমাদের পাস হচ্ছে 12। সাধারণত এমসিকিউতে টিকে গেলে আর রিটেনে পাস করলে আমাদের একটা সিট নিশ্চিত হয়ে যায় 12। 40-এ 12 তাও কিন্তু আমরা পাই না অনেকে। তো তবে 100 নম্বরের মধ্যে এমসিকিউ এবং লিখিত অংশের মোট পাস, অর্থাৎ 100 মার্কের মধ্যে আমাদের মোট পাস হচ্ছে 40। কিন্তু আমাদের অবশ্যই আলাদা আলাদা ভাবে ভালো করে পাস করতে হবে, এবং 24ই পাস করা, এমসিকিউতে 24 পাস করাই এনাফ না, এটা আমি বারবার বলতেছি। আর হচ্ছে ভর্তি পরীক্ষায় কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, যদিও ফিজিক্সে খুবই জটিল ম্যাথ আসে, এটা প্র্যাকটিস করতে হবে আপনাদের, তাহলে ভালো করবেন। আর ভর্তি পরীক্ষায় 48 ঘন্টা পূর্বে আপনাদের যে আসন বিন্যাস, কোথায় আপনাদের সিট, সেটা তাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়। আর 30 মিনিট পূর্বে হচ্ছে আমাদের কক্ষে উপস্থিত থাকতে হয়। আর ওই যে যেটা বলছিলাম যে আমাদের 20 মার্ক জিপিএ থেকে আসে, এটা হচ্ছে আপনার এসএসসির যে জিপিএ তাকে 5 দিয়ে গুণ, আর এইচএসসির যে জিপিএ তাকে 5 দিয়ে গুণ। অর্থাৎ আপনি যদি এসএসসিতে 5 পান, 5 দুগুণী 10, এবং এইচএসসিতে যদি 5, 5 দুগুণী 10, অর্থাৎ টোটাল 20 মার্ক। তো যা জিপিএ পাবেন এসএসসি এইচএসসি তাকে আলাদা আলাদাভাবে 2 দিয়ে গুণ করবেন। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে যে আমাদের যে মেধা করম অনেকে আছে সেম মার্ক পায়, তো সেই ক্ষেত্রে কিভাবে আমাদের সিরিয়ালটা মেনটেন করা হয়, সেক্ষেত্রে আমাদের ভর্তি পরীক্ষা পদার্থ এবং রসায়নের মোট মার্ক যোগ দেওয়া হয়, এটা বিবেচনা করে বাংলা ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর যোগ দেওয়া হয়। তারপর হচ্ছে আমাদের আপনার এইচএসসির যে 4 সাবজেক্ট সহ 4 সাবজেক্ট ছাড়া যে রেজাল্ট জিপিএ, এসএসসির 4 সাবজেক্ট সহ 4 সাবজেক্ট ছাড়া যে জিপিএ, এগুলো আসলে আমরা একটু দেখে তারপর একটা সিরিয়াল তৈরি করে, যার মাধ্যমে আপনার পজিশন তৈরি হবে আর কি। তো ফলাফল আসলে 4 সপ্তাহ পর আসলে এক মাস আর কি, 1 মাসের মতোই আর কি পরে রেজাল্টটা দেওয়া হয়। তো মেধা তালিকা প্রকাশের পর হচ্ছে আপনার টাকা টুকা ফি জমা দিতে হয়, রসিদ প্রদানের মাধ্যমে আমাদের আবেদন করে ভর্তি কনফার্ম করতে হয়। আর আমরা যদি মানে ফলাফল দেওয়ার পর আমরা যদি চাই যে আমরা খাতা চ্যালেঞ্জ করবো, যেটাকে নিরীক্ষা বলা হয়, তো সেটার জন্য আমাদের 1000 টাকা খরচ হবে যদি আমরা চ্যালেঞ্জ করি। তো এরপরে হচ্ছে এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা কোন ডিপার্টমেন্ট পাইতে পারি সেটা সম্পর্কে আমাদের ধারণা হবে, যাতে আমরা চয়েস লিস্ট ভালো করে দিতে পারি। যেমন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসিতে আপনার এই সাবজেক্টে যদি, যেমন পদার্থতে এ, গণিতে এ গ্রেড থাকলে, এবং ভর্তি পরীক্ষায় আপনি এই পদার্থবিজ্ঞানে 10, গণিতে 10 পেলে আপনি পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের জন্য যোগ্য। তো এই ক্রাইটেরিয়া গুলো মাইনে আমাদের চয়েস লিস্ট গুলো দিতে হয়, এখানে দেওয়া আছে, দেখে নেবেন। আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। আর হচ্ছে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এরকম করে দেওয়া আছে আলাদা আলাদা ভাবে। এরপরে কোটার বিষয় বলা আছে, তো এই বিষয়ে আশা করি লাগবে না। মুক্তিযোদ্ধা সন্তানদের 5% আছে, উপজাতি 5%, দলিত সম্প্রদায় 1%, প্রতিবন্ধী 1%, মোট 8%-এর মতো আছে আর কি কোটা। এরপরে এখানে দেখবেন আপনাদের যেই বিজ্ঞপ্তি দেওয়া হবে, সেখানে এখানে ডেট সম্পূর্ণ দেওয়া থাকবে, কবে থেকে শুরু, কবে থেকে শেষ, কবে রেজাল্ট প্রকাশ করা হবে। তো আজকে এই পর্যন্তই ছিল। কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর সামনে আমরা আলোচনা করব নতুন কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিজ্ঞপ্তি তার সম্পর্কে আপনাদের সম্যক ধারণা হয়েছে। আমরা অ্যাডমিশনে গিয়ে এই সমস্যা ফেস করি, দেখা যায় একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবো, সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা কিছুই জানি না, সিট সংখ্যা কত, কেমনি কি, কিভাবে পরীক্ষা দিতে হয়, কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, এগুলো না জানিয়েও দেখা যায় আমরা পরীক্ষা দিই। বিশেষ করে আমরা বেশিরভাগ স্টুডেন্টই সায়েন্সের, মেডিকেল এবং হচ্ছে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের টার্গেট থাকে, যার কারণে এগুলো আমরা হচ্ছে ওইগুলো দেওয়ার পরে দিই, এগুলোর অত গুরুত্ব থাকে না, তাই পরীক্ষা দিয়ে দেখা যায় যে কি
কিসের পরীক্ষা দিতেছি, কোন সাবজেক্টের পরীক্ষা দিতেছি, এগুলো জানি না। তো এইটা সম্পূর্ণ দেখলে আপনাদের আশা করি কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত ছিল। পরবর্তীতে আমরা অন্য কোনো ভার্সিটি নিয়ে কথা বলবো। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।